ডিভিসির জল ছাড়া নিয়ে প্রধানমন্ত্রীকে ফের চিঠি। মুখ্যমন্ত্রীর নজর এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের দিকে। মাত্র 3 ঘন্টার নোটিসে জল ছাড়া হয়েছে বলে চিঠিতে লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে নিজেদের দাবি খণ্ডন রাজ্য প্রশাসনের। মুখ্যমন্ত্রী বলেছিলেন না জানিয়ে জল ছাড়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে মাত্র 3.5 ঘন্টার নোটিসে জল ছাড়া হয়েছে, অর্থাৎ রাজ্য সরকারকে জানিয়েই জল ছাড়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেছিলেন 4 লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে। আদতে সর্বোচ্চ 2.5 লক্ষ কিউসেক হারে জল ছেড়েছে ডিভিসি। চিঠিতে 2.5 লক্ষ কিউসেক হারে জল ছাড়ার কথাই বলা হয়েছে। ডিভিসির জল ছাড়া নিয়ে প্রধানমন্ত্রীকে আবারও চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী এবং সেখানে মাত্র 3 ঘন্টার নোটিসে জল ছাড়া হয়েছে বলে চিঠিতে মেনশন করা হয়েছে। নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় কি বলছেন এই চিঠি নিয়ে শুনবো। দেখুন, সামগ্রিকভাবে নিজের দায় ঝেড়ে ফেলে কেন্দ্রের ঘাড়ে দায় চাপানোর জন্যই তিনি এখন ডিভিসির ঝুনঝুনা ধরেছেন। তিনি যখন ঘন্টার হিসাব দিয়েছেন, আমিও ঘন্টার হিসাব দেব। যে যখন সবুজ সংকেত থাকে, যখন সব স্বাভাবিক থাকে, যখন অরেঞ্জ কমলা সংকেত দেওয়া হয় মানে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, কয়েক ঘন্টার মধ্যে জল ছাড়তে হবে, এবং তারপরে লাল সংকেত। এই লাল সংকেত দেওয়ার পর থেকে আবার পরবর্তীকালে পরিস্থিতি কমলা সংকেত এবং সবুজ সংকেতে ফেরত আসে। ডিভিসি যখন থেকে জল ছাড়ছে তখন থেকে লাল সংকেতে দেওয়া আছে, অর্থাৎ পরিস্থিতি কোনোভাবে নিয়ন্ত্রণে আসছে না। আপার ক্যাচমেন্টে প্রচুর বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টির ফলে জল ছাড়তেই হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রশ্ন যে এই সংকেতের কোনো পরিবর্তন হয়েছিল কি? জল যখন ছাড়া শুরু হয়েছে তখন তো ছাড়তেই হবে, উপায় কি? কারণ একটি বাঁধ বা সেগুলো হচ্ছে বাটির মতো। একটা বাটিতে যতটুকু জল ধারণ ক্ষমতা হবে তার উপরের জল যদি আসে তো বাটি যেমন উপচে পড়ে, ঠিক তেমনি বাঁধ থেকে জল ছাড়তে হয়। এই জল ছাড়া ইস্যুতে রাজ্য ডিভিসি সংঘাত চরমে পৌঁছেছে। মুখ্যমন্ত্রীর চিঠির পরে ডিভিসির 2 অফিসারের পদত্যাগ। ডিভিসি বোর্ড থেকে পদত্যাগ রাজ্যের 2 প্রতিনিধি। রাজ্যের প্রতিনিধি ছিলেন আইএএস শান্তনু বসু। ডিভিসি বোর্ড থেকে পদত্যাগ করলেন চিফ ইঞ্জিনিয়ারও। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আবহাওয়ার খবর। বন্যা পরিস্থিতির মধ্যেই বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্ত। 2 ঘূর্ণাবর্ত মিলে কালই নিম্নচাপ সৃষ্টির ইঙ্গিত। বৃষ্টি কবে থেকে, কদিনই বা বাংলায় বৃষ্টি হবে, কোন কোন জায়গায়, আমি সব আপডেট নেব সরাসরি। আমাদের প্রতিনিধি কমলেশ চৌধুরী এই মুহূর্তে রয়েছেন। কমলেশ, দেখো, দুটো চিন্তার জায়গা। 1 নম্বর হচ্ছে যে বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা, বিশেষ করে উত্তর দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর, এই অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে এবং তার সঙ্গে বৃহস্পতিবার তোমার পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া, এই 3 জেলাতেও ভারী বৃষ্টি হতে পারে। এই অঞ্চলগুলোতে অনেক জায়গাতেই এই মুহূর্তে জল রয়েছে, যেমন পশ্চিম বর্ধমানে অনেক জায়গাতেই এখনো জল পুরোপুরি নেমে যায়নি, ফলে পরিস্থিতি ঘোরালো হতে পারে। আরো একটা আশঙ্কার জায়গা সেটা হচ্ছে বুধ, বৃহস্পতি, শুক্র 3 দিন ঝাড়খণ্ডে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ডিভিসি এখনো অল্প অল্প করে জল ছাড়ছে। যদি আরো বেশি বৃষ্টি হয়, অতিবৃষ্টি হয়, তাহলে ডিভিসি জল ছাড়ার পরিমাণ আরো বাড়াতে পারে। সেক্ষেত্রে যে অঞ্চলগুলোতে এই মুহূর্তে বন্যা পরিস্থিতি চলছে, সেখানে পরিস্থিতি খারাপ হওয়ার একটা কিন্তু আশঙ্কা থেকেই যাচ্ছে। দিমা, ধন্যবাদ কমলেশ। আরামবাগের দিকে দিকে হাহাকার। 78 সালের পর ফের এমন বন্যা। 2 লক্ষেরও বেশি মানুষের জীবন বিপন্ন। বানের জল গিলে খেয়েছে ধান, সবজি, সবকিছুই। ত্রাণ নিয়ে রাজনীতির অভিযোগও সামনে আসছে। পুজোর মুখে প্লাবন বিধ্বস্ত মানুষের জীবন যুদ্ধ। দুর্গতদের মাঝে দাঁড়িয়ে অভাব অভিযোগের কথা শুনল TV9 বাংলা। আচ্ছা, যে সমস্ত বাড়িগুলোর, এই যে এতক্ষণ ধরে আপনাদেরকে দেখাচ্ছিলাম নৌকায় করে, যে সমস্ত বাড়িগুলোতে প্রায় ডুবন্ত অবস্থা, প্রায় মাথা সমান জল বলা যেতে পারে, যে সমস্ত বাড়িগুলোতে, সেখানকার যারা বাসিন্দারা, তারা কোথায় আজ রয়েছেন? কেউ কেউ ত্রাণ শিবিরে রয়েছেন, কেউ কেউ কোথায় রয়েছেন ঠিক, কেউ কেউ তো বাড়ি শুনতে পাচ্ছি যে 1তলা 2তলা যেগুলো ছাদগুলো রয়েছে, সেই ছাদেও কেউ কেউ থাকছেন। সেরকম একটা ছাদের খোঁজ পেয়েছি। চলুন সেখানে যারা রয়েছেন তাদের সঙ্গে গিয়ে একটু কথা বলা যাক। বাড়ি কোথায়? এটা এই যে নিচের তলায় থাকো তোমরা?
সেটা কি এখন ডুবে গেছে এরকম অবস্থা যে তোমরা উপরে এতখানি জল মানুষ জল দেয় না সেখানে। সেই জন্য তোমরা এখানে এসে হ্যাঁ। উপরে থাকতে হচ্ছে। উপরে থাকবো, কোথায় থাকবো? না হলে কেউ দেখতে আসে থাকে, জল পর্যন্ত পাইনি আমরা, খেতে পাইনি। লোককে মানুষকে জল দাও, জল কেউ দিচ্ছে না। এই যে ওইখানটা দেখলাম যে ত্রাণ দিতে এসেছে লোকজন, তোমাদের কাছে এসে পৌঁছচ্ছে না? কিচ্ছু দেয় না এখনো পর্যন্ত। কি আছে, জল দেয় না, জল কি দূর কি বার। অর্থাৎ বুঝতে পারছেন নিজের বাড়ির অবস্থা এরকম, যেটা আপনাদেরকে বলছিলাম প্রায় মাথা সমান জল, নিচের তলায় তারা থাকতে পারছেন না, বাধ্য হয়ে ওপরে এভাবে ত্রিপল টাঙিয়ে তারা থাকতে বাধ্য হচ্ছেন। দেখুন তারা কিভাবে থাকছেন, অবস্থা দেখুন তাদের। আরামবাগের খানাকুল, আর সেখানে যা পরিস্থিতি, সেই পরিস্থিতিতেই কেউ এসে ত্রাণ দিচ্ছেন এবং এখানে খাওয়া দাওয়া চলছে। কোথা থেকে আসছে জানিনি, রে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে বলে আমরা তবু খেতে পাচ্ছি। হ্যাঁ, নাহলে আমাদের বাড়ি সে এখন জলে ডুবে গেল পুরো, কেউ আসেনি। আমার একটা খাবার কোথা থেকে এলো? খাবার কোথা থেকে আসছে? চুলজো থেকে দিয়েছে, স্যারেরা নিজেরা দিতে আসছে, আমরা খুব খুশি হয়েছি। কিছুটা হলেও যারা দুর্গতরা রয়েছেন তাদের বাড়ি ঘরদোর জলে ডুবে রয়েছেন, তারা অভিযোগ করছেন যে 6-7 দিন ধরে জলে ডুবে রয়েছে তাদের ঘরবাড়ি, কিন্তু তারা কিচ্ছু পাননি, খাবার দাবারেরও ব্যবস্থা হয়নি। কিন্তু এখন সে ব্যবস্থা হয়েছে, কিছুটা হলেও তারা খেতে পাচ্ছেন, অন্তত সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আরামবাগ খানাকুলে রাজ্যের মুখ্য সচিব। প্রথমে পরশুরায় যান মনোজ পান, আর সেখান থেকে যান খানাকুলের কিশোরপুরের অবস্থা সবচেয়ে খারাপ। জলের তোড়ে ভেঙে গিয়েছে বড় বড় পাকা বাড়ি। অস্থায়ী ক্যাম্পে ত্রাণ সামগ্রী বিলি করেন মুখ্য সচিব। সরকারি তরফে আর্থিক সহায়তাও করা হয়। আমরা মিটিং করে ইঞ্জিনিয়ার্স যারা ছিলেন ইরিগেশন ডিপার্টমেন্টে সকলকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যাতে ইমিডিয়েটলি ভালোভাবে বাঁধের রেস্টোরেশনের কাজ করা হয়। এটা আমরা দেখবো কেন ভাঙছে আমরা এর জন্যই দেখতে এসেছিলাম। ওরা বললো খাবারের ব্যবস্থা আছে, জলের ব্যবস্থা আছে, ডক্টর বাবুরা আছেন, ডক্টর সাহেব দেখছেন যে ইমিডিয়েট এই সময় যে বিপদের সময় যে ব্যবস্থা করার এটা নিয়ে মানুষ বলেছে, ওরা সবই পাচ্ছে। জলের তলায় আরামবাগের একাধিক এলাকা। প্রশাসনের বিরুদ্ধে ত্রাণ নিয়ে ক্ষোভ আরামবাগেও। ত্রাণ নিয়ে এবার তৃণমূলের মধ্যেই গোষ্ঠী কোন্দলের অভিযোগ। এদিন সকালে পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকায় রাজ্যের মুখ্য সচিব। মনোজ পান বেরিয়ে যাওয়ার পরেই হরিণখোলায় ত্রাণ নিয়ে গন্ডগোল। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় হাতাহাতি, বচসা। প্রাক্তন পঞ্চায়েত প্রধানের সঙ্গে পঞ্চায়েত প্রধানের বচসা। এবার ঘাটালের ছবিটা দেখাই। একই জল থই থই অবস্থা, চলছে জল যন্ত্রণা। ত্রাণ নিয়ে প্রশাসনের বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ, মিলছে না খাবার, পানীয় জল। বানভাসীদের ক্ষোভের মুখে নাজেহাল প্রশাসন। এই পরিস্থিতিতে ঘাটালে গেলে তৃণমূল সাংসদ দেব স্পিড বোটে করে ঘুরলেন ঘাটালের বন্যা বিধ্বস্ত এলাকা। কতগুলো মানুষ, কতগুলো বাড়ি জলের তলায় আছে, কিন্তু আমাদের চেষ্টা যে বাড়িগুলো পৌঁছতে পারেন, যে বাড়িগুলো থেকে আক্ষেপ আছে, সেই বাড়িগুলো পৌঁছে তাদের আক্ষেপ, তাদের ক্ষোভটা, তাদের কষ্টটা যেন আমরা ভাগ করে নিতে পারি। আমরা যতই মিডিয়ার সামনে ভাষণ দিই না কেন, তাদের এই কষ্টটা আমরা কোনোদিনও হয় না কমাতে পারবো না। এটা একটাই হবে কি, আমাদেরকে সবাইকে একসাথে থাকতে হবে, একসাথে কাজ করতে হবে এবং এই মানুষের পাশে থাকতে হবে। এখনো জলমগ্ন পশ্চিম মেদিনীপুরের ঘাটাল পঞ্চায়েত সমিতির বিস্তীর্ণ এলাকা। প্লাবিত ঘাটাল পুরসভার 13টি ওয়ার্ড। জলের তলায় চলে গেছে ঘাটাল ব্লকের শতাধিক স্কুল। লাটে উঠেছে পড়াশোনা। শুধু স্কুলই নয়, জলে ডুবেছে আইসিডিএস কেন্দ্র, হেলথ সেন্টারও। জেলা প্রশাসনের উদ্যোগে দুর্গতদের জন্য চালু হয়েছে স্বাস্থ্য শিবির। স্কুল এখনো দু মানুষ জল হতে পারে, সে বলছে এখনো দু মানুষ জলের তলায় পড়ে আছে, সেটাও এখনো বুঝতে পারছি না আমরা কবে জল মরবে। আবার কাল থেকে নাকি বলছে নিম্নচাপ। বন্যায় কি ঘর ডুবে গেছে? তাহলে পড়াশোনা কিভাবে করছো? সবাই মিলে এখানে সবাই মিলে বসে পড়াশোনা করছো এই স্কুলেই?
স্কুল তো তাহলে এখন ছুটি। হ্যাঁ তো আমরা চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি জল নেমে যাবে ডিসিজ ইনফেকশন করতে হবে আমাদেরকে এবং স্কুলে পড়াশোনার পরিবেশ ফিরিয়ে আনতে হবে। আইসিডিএসগুলো একবারে বাচ্চাদের সেখানটা যাতে স্বাস্থ্য সুরক্ষা পায় তার জন্য ব্লিচিং পাউডার যা যা কিছু দিয়ে আমাদেরকে ওটাকে ডিসইনফেকশন করতে হয়, এটা করতে হবে আমাদেরকে।